আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা বিগত সালের ২০২৪ সালের প্রশ্ন সলিউশন করেছি। তো সকলেই খেয়াল করি ২ নম্বর যে ম্যাথটা আছে, বলা হয়েছে কি যে এক্স, ওয়াই ও জেড চলক বিশিষ্ট একটা রাশি লেখো। অর্থাৎ এক্স, ওয়াই এবং জেড থাকতে হবে, এমন একটা রাশি লিখতে হবে যেখানে কোনো চলকের সহগ শূন্য নয়। অর্থাৎ আমরা তো জানি যে চলকের সহগ যদি শূন্য হয় তাহলে সেটা তো চলক হিসেবে থাকবেই না। এই জন্য অর্থাৎ কোনো চলকের সহগই শূন্য হয় না। এই জন্য এরকম কোনো রাশি লেখা যাবে না, আর লেখা গেলেও সেটা হবে না। উক্ত রাশি হতে 7z প্লাস 4y মাইনাস 2w বিয়োগ করো। তাহলে আমরা যে কোনো ইচ্ছা মতো রাশি নিতে বলছি, ইচ্ছা মতো রাশি নেব। মনে করো 2 নম্বর দিয়ে সমাধান। একটি রাশি হলো, মনে করো 5x দিলা প্লাস 2y মাইনাস 3z, ইচ্ছা মতো। তো এটা একটা রাশি নিলাম, এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট একটা রাশি। এবার বলছে উক্ত রাশি হতে 7z প্লাস 4y মাইনাস 2w বিয়োগ। এবার লিখবো প্রশ্ন মতে 3z বিয়োগ, এই যে বিয়োগ করবো এই রাশি। তাহলে লিখো 7z মাইনাস প্লাস 4y মাইনাস 2w। এবার দেখো প্রথম কাজ হলো আমাদের ব্র্যাকেট উঠানো, ব্র্যাকেট উঠাই দেবো। তো মনে করো 5x প্লাস 2y মাইনাস 3z মাইনাস 7z প্লাস মাইনাসে মাইনাস 4y, আর এই মাইনাসের মাইনাসে প্লাস 2w। এক্ষেত্রে এই রাশির উত্তর এক একজন এক একটা আসবে, যেহেতু আমরা ইচ্ছা মতো রাশিটা ধরে নিয়েছি। এবার খেয়াল করো 5x, আর কোথাও এক্স আছে নেই, তার মানে 5x হবে ফিক্সড। এবার দেখো 2y, আর এখানে আছে মাইনাস 4y, তার মানে মাইনাস 4y থেকে 2y যোগ করলে হলো মাইনাস 2y। কারণ আমরা বিয়োগের নিয়ম অনুসারে জানি যে প্লাস মাইনাসে মাইনাস এবং বর্ডার যে চিহ্ন থাকে সেই অনুযায়ী চিহ্ন বসে। তাহলে 4y থেকে 2y বাদ দিলে হয় 2y, আর 4y এর আগে মাইনাস আছে এই জন্য মাইনাস 2y। এবার 3z আছে, মাইনাস 3z মাইনাস 7z, তাহলে হয় কত মাইনাস 10z। কারণ আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু সংখ্যার চিহ্ন কি মাইনাসই হবে, কিন্তু সংখ্যা যোগ হবে। এই জন্য 3z মাইনাস 7z হলো 10z। এরপর আছে কি প্লাস 2w। সবসময় মনে রাখবা এই বীজগাণিতিক যোগ বিয়োগের ক্ষেত্রে চলক যদি সেম না থাকে তাহলে তার মধ্যে যোগ বিয়োগ করা যাবে না। দেখো আমরা এখানে 5x এর সাথে অন্য কোনো 5x নেই, এই জন্য 5x কারোর সাথে যোগ বিয়োগ করা যাবে না। আবার 2y এর সাথে 4y এটা সম্পর্ক আছে, অর্থাৎ এখানেও y আছে এখানেও y আছে, এই যে সম্পর্ক আছে এই জন্য আমরা এটা যোগ বিয়োগ করতে পারতেছি। তো আশা করি সকলেই বুঝতে পারছো। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে হলো 3 নম্বর অঙ্কটা দেখো। অঙ্কটা আছে সেটা দেখো, চিত্রের চৌবাচ্চাটি কয়েকটি সমান স্তরে বিভক্ত। তার মানে এই যে একটা চিত্র আছে, এই চিত্র একটা চৌবাচ্চা। চৌবাচ্চা হলো, চৌবাচ্চা কি, চৌবাচ্চা মানে হলো যেখানে কি পানি রাখা হয়, অর্থাৎ আমরা যে পানির ট্যাঙ্কি বলি না, এটি হলো একটা চৌবাচ্চা। তো এটা একটা চৌবাচ্চা। তো এই যে কয়েকটি সমান স্তরে বিভক্ত করা হয়েছে। খালি চৌবাচ্চাটিতে পেয়ালা 3টি স্তরে পানি দ্বারা পূর্ণ করলো। অর্থাৎ পিয়াল নামে একজন ব্যক্তি 3টা স্তর পূর্ণ করলো। মনে করো যে এই যে 3টা, 1 2 3, এই 3টা স্তর কি করলো পূর্ণ করলো। আনিকা এসে আরো 2টা স্তর পূর্ণ করলো, তাহলে এটা করলো কে পিয়াল, এই 3টা করলো পিয়াল। আনিকা এসে করলো আরো 2টা স্তর, যে 1টা 2টা, এই 2টা করলো আনিকা, আনিকার সরিয়ে দিলাম। এবার বলছে কিন্তু চৌবাচ্চাটি স্থানান্তর করার সময় অর্থাৎ অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় দেখা গেল ওজন অনেক বেশি, এই চৌবাচ্চাটার ওজন অনেক বেশি, ফলে 3টা স্তরে পানি ফেলে দেওয়া হলো। তাহলে দেখো টোটাল পিয়াল ছিল 3টা আর আনিকা ভরছে 2টা, তাহলে চৌবাচ্চাটি শতকরা কত অংশ পানি পূর্ণ থাকবে।
এবার সকলেই খেয়াল করো, এই একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চার কয়েকটি স্তরে বিভক্ত। তাহলে কতটা স্তর আছে সবাই খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা স্তর আছে। এর মধ্যে পিয়াল এসে 3টা স্তর পূর্ণ করলো, যে 1 2 3। আনিকা এসে 2টা স্তর পূর্ণ করলো, সেটা হলো এই যে 2টা স্তর, 1 2 3, এটা হলো পিয়াল এই পর্যন্ত। আর আনিকা 2টা, একটা 2টা এই পর্যন্ত হলো পিয়াল পূর্ণ করলো আনিকা। টোটাল তাহলে বাকি থাকবে 1 2 3 4 5, অর্থাৎ টোটাল 10 ভাগের মধ্যে 5 ভাগ তারা কি করে, পূর্ণ করে। এরপরে যখন স্থানান্তর করবে তখন কি করে, এটার 3টা অংশে পানি ফেলাই দেয় অনেক ভারী থাকার কারণে। তাহলে বাকি থাকে কয়টা, এই যে 1টা 2টা। এবার বলছে যে তাহলে শতকরা কত অংশ পানি পূর্ণ থাকবে। তাহলে এটা আমরা সমাধান করতে পারি এরকম। পানি পূর্ণ করে 3টি স্তর। আনিকা পানি পূর্ণ করে 2টি স্তর। সুতরাং মোট পানি পূর্ণ করে 3 + 2 = 5টি স্তর, অর্থাৎ টোটাল 5টা স্তর পানি পূর্ণ করে। এরপর 3টে স্তরের পানি ফেলে দেয়, এই যে 3টি স্তরের পানি ফেলে দেওয়া হলো। তাহলে 3টি স্তরের পানি ফেলে দিলে বাকি থাকে 3টি স্তরের পানি ফেলে দিলে বাকি থাকে 5 - 3টে সমান কত, 2টি স্তর হবে, 2টি স্তর, অর্থাৎ টোটাল 10টা স্তরের মধ্যে 2টা স্তরের পানি বাকি থাকে। তাহলে আমরা এবার লিখতে পারি কি, যে 10টা স্তরের মধ্যে পানি পূর্ণ থাকে, 10টি স্তরের মধ্যে পানি পূর্ণ থাকে 2টি স্তর। সুতরাং একটি স্তরের মধ্যে পানি পূর্ণ থাকে 2/10টি স্তর। সুতরাং শতকরা শেষে, শতকরা মানে হলো 100-র মধ্যে কতটা, অর্থাৎ শতকরা তো প্রতি শতে, অর্থাৎ যার হর থাকবে 100। অর্থাৎ সুতরাং 100টি স্তরের মধ্যে পানি পূর্ণ থাকে সমান হলো 2 × 100 / 10টি স্তর। শূন্য শূন্য কাটা, 10 × 2 = 20টি স্তর। এখানে স্তর লিখলেও আমরা যখন এই যে উত্তর লিখবো অবশ্যই পার্সেন্টেজে লিখতে হবে, কারণ আমরা জানি শতকরা মানেই হলো, শতকরাকে প্রকাশ করা হয় পার্সেন্টেজ দ্বারা। সুতরাং উত্তর হবে কতটি, 20%। শতকরা 20% পানি পূর্ণ থাকবে। আশা করি সকলেই বুঝতে পারছো। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি। 4 নম্বর যে ম্যাথটা আছে সকলেই লক্ষ্য রাখো, এখানে আমরা 4 নম্বর অঙ্কটা তুলে দিই। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। এবার 4 নম্বর অঙ্কটা সবাই খেয়াল করো। 4 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এ বি ও সি তিনটা যথাক্রমে 8 মিনিট 10 মিনিট ও 25 মিনিট পরপর অ্যালার্ম বাজে, অর্থাৎ 3টা ঘড়ি আছে, একটা হলো এ, একটা বি, একটা সি। প্রথমটা বাজে 8 মিনিট পরপর, দ্বিতীয়টা বাজে 10 মিনিট পরপর এবং তৃতীয়টা বাজে 25 মিনিট পরপর।
এরপর বলছে যে যদি ঘড়ি তিনটি এর প্রতিটির উল্লেখিত সময়ে চালু করা হয়, অর্থাৎ একই সময়ে চালু করা হবে, অর্থাৎ এটা উল্লেখিত সময় বলতে এখানে ৯টা, এখানেও ৯টা, এটা ৯টা ১০-এ, এই ৩টা ঘড়ি যদি এই টাইম অনুসারে একত্রে চালু করা হয়, তাহলে ঘড়ি তিনটি কত ঘটিকায় প্রথমবার একই সাথে বেজে উঠবে? আচ্ছা, তাহলে এই প্রশ্নের সামান্য হলো এরকম যে মনে করো ৩টা ঘড়ি আছে, ঘড়ি ৩টার ক্ষেত্রে প্রথমটার ৯টা বাজে, দ্বিতীয়টার ৯টা বাজে, তৃতীয়টার বাজে ৯টা ১০। তাহলে প্রথম ২টা তো যতই করি না কেন একই সময়ে করতে পারবে, অর্থাৎ কোন টাইমে, এই ক্ষেত্রে দুটো সেম, কারণ এটা ৮ মিনিট আর একটা কত ১০ মিনিট, তার মানে ৮ আর ১০ লসাগু যত হবে তত মিনিট পর পর প্রথম দুটো ঘড়ি একত্রে বাজবে। কিন্তু তৃতীয় ঘড়ি দেখো টাইম আলাদা, অর্থাৎ ৯টা ১০ থেকে চালু হবে, তার মানে তৃতীয় ঘড়ি ৯টা ১০-এর পর থেকে এরপর ২৫ মিনিট করে বৃদ্ধি পাবে। ২৫ মিনিট পর, এই যে ২৫ মিনিট পর পর বাজে তৃতীয় ঘড়ি, তো এই ২৫ মিনিট পর পর বাজতে একটা সময় এই দুটো ঘড়ির সাথে মিলে যাবে। যখন মিলে যাবে ওইটাই হবে আমার নির্ণয় ঘড়ি তিনটি একত্রে অ্যালার্ম বাজার সময়। তাহলে আমরা কি করতে পারি? লসাগু করতে হবে। শর্টকাট মনে রাখবা যে একত্রে বললে বা একই সময়ে চালু হবে ট্রেন বা একই সময়ে বাজবে, এই টাইপের কোনো কিছু থাকলে বুঝবা যে লসাগু করতে হবে। এর কারণ হলো কোনো কিছুর ধরো ডিফারেন্স আছে মান, কিন্তু আমাকে একত্রে বলবে বলছে, তাহলে একত্রে বললে বোঝায় যে ওইটা আস্তে আস্তে কি মান বেড়ে একত্রে হয়ে যাবে, একই সময় হবে। আর মান বাড়া মানে কি গুণিতক, কারণ আমরা জানি গুণিতক মানে হলো নামতা, আর নামতার কি বাড়ে মান আস্তে আস্তে বৃদ্ধি পায়। আর গুণিতক থাকে কার, লসাগু না গোসাগু? অবশ্যই লসাগু। এই জন্য আমরা এটাকে লসাগু করতে হবে। তাহলে ৮ ও ৯ ১০-এর লসাগুই হবে ৮ ও ২ দিয়ে যায়, ৪ দুগুণ ৮, ৫ দুগুণ ১০। তাহলে লসাগু হবে কত? ২ গুণন 4 গুণন 5, ৪ দুগুণ ৮, ৫ হাতে ৪০, অর্থাৎ ৪০ মিনিট পর পর প্রথম দুটা ঘড়ি একত্রে অ্যালার্ম বাজবে। সুতরাং লিখতে পারি 40 মিনিট পর পর প্রথম দুইটি ঘড়ি একত্রে বাজবে। তাহলে 40 মিনিট পর পর যদি প্রথম দুটো ঘড়ি করতে বাজে, তাহলে প্রথম দুটি ঘড়ি লিখতে পারি এখানে 40 মিনিট, তাহলে ৯টা ৪০ মিনিটে। তাহলে এখানে লিখতে পারি দ্বিতীয়বার অ্যালার্ম দিবে। এগারোটা ৪০, তার মানে হলো ১২টা ২০। আচ্ছা, আমরা আপাতত এই পর্যন্তই রাখবো। এর পরবর্তীতে আমরা দেখি তৃতীয় ঘড়ির ক্ষেত্রে, তৃতীয় ঘড়ি দেওয়া হলো ২৫ মিনিট পর পর অ্যালার্ম, ২৫ মিনিট পর পর। এরপর তৃতীয় ঘড়ি ২৫ মিনিট করে করে আগায় দেখতে হবে যে এটার সাথে কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলবে সেটাই হলো আমার নির্ণয় ঘড়ি তিনটে একত্রে বাজার সময়। এক্ষেত্রে আমরা এই পাশে করতে পারি, মনে করো পাশে যদি করতে সকাল ৯টা ১০-এ চালু হলে, ৯টা ১০-এ চালু হয়, তাহলে প্রথমবার অ্যালার্ম দেবে। প্রথমবার অ্যালার্ম দেবে হলো, যোগ করো ৯টা ১০ প্লাস 25 মিনিটে সমান সমান হলো ৯টা ৩৫ মিনিটে। এরপর এইরকম কোনো ভ্যালু এখানে আমরা পাই নাই, এই জন্য আরও আগাবো, যতক্ষণ না পাবো তত সময় এরকম আগাতে থাকবো। এবার দেখো ষষ্ঠ বার অ্যালার্ম দিবে
11টা 15 প্লাস 25 মিনিটে সমান কত হয়? 11টা 40 মিনিট। সকলেই খেয়াল করো, এখানে কত আছে? 11টা 40। আবার এখানেও দেখো আছে 11টা 40, তাহলে মিল আছে না? তার মানে এই দুইটা ঘড়ি এগোতে অ্যালার্ম দেবে 11টা 40 মিনিটে, আবার তৃতীয় ঘড়িও এগোতে অ্যালার্ম দেবে কত? 11টা 40 মিনিট। অর্থাৎ দুইটা যেহেতু মিলে গেছে, তার মানে 11টা 40-এ তিনটা ঘড়ি অ্যালার্ম দিবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ঘড়ি তিনটি আশা করি সকলেই বুঝতে পারছো। ইনশাল্লাহ কেউ বুঝতে না পারলে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা বাকিগুলো সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।